ইরানের পাশে রাশিয়া শক্ত ঢাল নাকি নীরব চাল? সামনে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের চারপাশে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে যাচ্ছে অঞ্চলের দিকে, আর ঠিক এই সময়েই ইরানের পাশে শক্ত ঢালের মতো দাঁড়িয়ে গেছে রাশিয়া। প্রশ্ন উঠছে, ইরানকে রক্ষা করতে ঠিক কি করেছে মস্কো, আর এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করতে পারে? ইরান অভ্যন্তরীণ আন্দোলন, অর্থনৈতিক সংকট আর আন্তর্জাতিক চাপ সবকিছু একসঙ্গে মোকাবিলা করেছে। এই সুযোগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এটা কি শান্তির ইঙ্গিত নাকি বড় ঝড় আসার আগের নিস্তব্ধতা? এই প্রশ্ন আরও জোরালো হয় যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কাতারে অবস্থিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে সরিয়ে নেয়। এই সিদ্ধান্তের পরই ইরানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার কথা বলে আসছিল। এদিকে সৌদি আরব, কাতার, মিশর সহ একাধিক উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। শুধু তাই নয়, এর বড় ধাক্কা আসবে মার্কিন অর্থনীতিতেও। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে ইরান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাদের হাতে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে তেলের বাজারে। এই উত্তেজনার মাঝেই প্রশ্ন ওঠে, ইরানের ভেতরের আন্দোলনের অবস্থা এখন কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরানে এখনো পুরোপুরি ইন্টারনেট চালু হয়নি, তবে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যাপক গ্রেপ্তার আর নজরদারির ফলে আন্দোলনের গতি ধীরে ধীরে থেমে গেছে। এখানেই আসে রাশিয়ার ভূমিকা। ইউক্রেন যুদ্ধে ইরান যে ড্রোন ও অন্যান্য সহযোগিতা রাশিয়াকে দিয়েছিল, সেই কথা ভুলে যাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যখন নিজেই সংকটে পড়ে, তখন নীরব না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মস্কো। আন্দোলনের সময় ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ইরানিদের জন্য বিনামূল্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু করবেন। উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের যোগাযোগ সহজ করা, কিন্তু এই পরিকল্পনাও পুরোপুরি সফল হয়নি। খবর অনুযায়ী স্টারলিংক ঠেকাতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেয়া বিশেষ প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে ইলন মাস্কের উদ্যোগ বড় বাধার মুখে পড়ে। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। পুতিন প্রকাশ্যে জানিয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের বিরোধী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে প্রস্তুত তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া ও ইরানের মধ্যে থাকা কৌশলগত সামরিক ও অর্থনৈতিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সঙ্গ থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনও দেননি পুতিন। সব মিলিয়ে বলা যায়, রাশিয়া সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু প্রযুক্তি, কূটনীতি ও কৌশলগত অবস্থান দিয়ে ইরানের জন্য এক ধরনের নীরব ঢাল তৈরি করেছে। ইরানে আন্দোলন দমাতে রাশিয়ার ভূমিকা, নীরব সহযোগিতা নাকি কৌশলগত খেলা? ইরানি সরকার বিরোধী আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই আন্দোলন দমাতে কি রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? আর যদি করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে মস্কো কিভাবে তেহরানকে সাহায্য করল? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরেই চাপ তৈরি করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং আন্দোলনকে হাতিয়ার বানিয়ে খামেনির শাসন ব্যবস্থা পতনের কথা বলেছেন। আন্দোলনের সময় ট্রাম্পের একের পর এক মন্তব্য অনেক বিশ্লেষকের চোখে সরাসরি উস্কানি। কিন্তু বাস্তবে কি হলো? ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের পর ইরানের পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ১৬ জানুয়ারি জানায়, তেহরানের জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। ব্যাপক গ্রেপ্তার আর কড়া আইনশৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে সরকার আন্দোলন অনেকটাই দমন করতে সক্ষম হয়েছে। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারনেট কিভাবে আন্দোলন দমনের হাতিয়ার হয়ে উঠল?
আন্দোলনের সময় ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। তবে এই সুযোগে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক তার মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ইরানিদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন, এমনকি বিনা খরচে সেবা দেওয়ার কথাও বলেন। কিন্তু বাস্তবে এই উদ্যোগ খুব একটা কাজে আসেনি। বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, স্টারলিংক ঠেকাতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেয়া বিশেষ প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংকের প্রায় ৮০% ট্রাফিক অকার্যকর করে ফেলে ইরান। ফলে ইন্টারনেট সরবরাহে বড় বাধার মুখে পড়ে মাস্কের উদ্যোগ। এখানেই স্পষ্ট হয় রাশিয়ার নীরব কিন্তু কার্যকর ভূমিকা। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে স্বল্প মূল্যের কিন্তু শক্তিশালী ড্রোন দিয়েছিল এমন অভিযোগ করে পশ্চিমা দেশগুলো। সেই সহযোগিতার কথা মনে রেখেই ইরান বিপদে পড়লে চুপ করে থাকেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়ায় রাশিয়া। ট্রাম্প যখন একের পর এক সামরিক হামলার হুমকি দিচ্ছিলেন, তখনই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ হবে বিধ্বংসী, যা পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। একই সঙ্গে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামেন পুতিন। তিনি একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। রাশিয়া জানায়, তারা সংলাপের মাধ্যমে সংকট সমাধানে প্রস্তুত। এদিকে সামরিক বার্তাও দেওয়া হয় ভিন্নভাবে। ইরানে আন্দোলন চলাকালীন সময়েই রাশিয়া ও চীনের যুদ্ধ জাহাজ ইরানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার জলসীমায় অনুষ্ঠিত এই মহড়াকে অনেক বিশ্লেষক দেখছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর বার্তা হিসেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তি হয়। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সহায়তা দেবে, এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও। সব মিলিয়ে বলা যায়, পুতিনের কৌশল ছিল বহুস্তর বিশিষ্ট প্রযুক্তি, কূটনীতি, সামরিক মহড়া আর দীর্ঘমেয়াদী চুক্তি। এর ফলেই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন সরকার আন্দোলন দমন করে অনেকটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পেরেছে। ২ দিনে ট্রাম্পকে ইরানের তৃতীয় মৃত্যু হুমকি। আসলে কি চলছে? মাত্র ২ দিনের ব্যবধানে ইরান থেকে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এসেছে তৃতীয়বারের মতো ভয়ঙ্কর হুমকি। প্রশ্ন উঠছে, এটা কি শুধু কথার যুদ্ধ নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত? ঘটনা শুরু ১৬ জানুয়ারি। ইরানের কট্টরপন্থী ধর্মীয় নেতা আহমেদ খাতামি তেহরানি শুক্রবারের জুমার নামাজে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করেন। তিনি বলেন, আমেরিকা ও জায়নিস্টদের কোনো অবস্থাতেই শান্তির আশা করা উচিত নয়। খাতামি আরও বলেন, ইরানের শাসন ব্যবস্থা কঠিন প্রতিশোধের জন্য প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্ট ছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে পাল্টা জবাব আসবেই। এই বক্তৃতায় তিনি ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনকারীদের ট্রাম্পের সৈনিক এবং নেতানিয়াহুর চাকর বলে আখ্যা দেন। তার দাবি, এই বিক্ষোভকারীরা বিদেশি গোয়েন্দাদের ইন্ধনে ইরানকে ভাঙার ষড়যন্ত্র করছে। এটাই প্রথম হুমকি নয়। এর আগের দিন ১৫ জানুয়ারি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর এক জ্যেষ্ঠ জেনারেল প্রকাশ্যে বলেন, আমরা ট্রাম্পের হাত আর আঙুল কেটে ফেলব। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা শোনা হবে না। এরও আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি ছবি দেখানো হয়। ছবিটি ছিল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সময়কার। সেখানে তাকে কানে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। ছবির নিচে লেখা ছিল, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইসব ঘটনার মধ্যে আবার নতুন করে আলোচনায় আসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান ইতিমধ্যে ৮,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার মতে, যদি এই পাল্লা আরও ৩,০০০ কিলোমিটার বাড়ে, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছাতে পারবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ সুর বদলান ডোনাল্ড ট্রাম্প। ১৬ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। কারণ হিসেবে তিনি বলেন, ইরান নাকি ৮০০-এর বেশি আটক আন্দোলনকারীকে ফাঁসি দেয়নি। ট্রাম্প দাবি করেন, তার চাপের কারণে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি তো বলেছিলেন ইরানের রাস্তায় আন্দোলন চালিয়ে যেতে, সাহায্য আসছে, সেই সাহায্য কি এখনো আসছে? ট্রাম্পের জবাব ছিল, ইরান ৮০০ জনকে ফাঁসি দেয়নি, আমি এটাকে সম্মান করি। আরেক সাংবাদিক জানতে চান, আরব দেশ বা ইসরায়েল কি আপনাকে ইরানে হামলা না করতে বলেছে? ট্রাম্প বলেন, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি ট্রাম্প সত্যিই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে পিছু হটছেন?
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান আন্দোলনকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তখন মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকেও সেনা সরিয়ে নেয়, যা সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত ছিল। অন্যদিকে ইরান তখনই জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। শক্তি, জেদ, অটলতা। ইরানের রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত ছবি দেখাচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনী স্থিরভাবে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তেহরানের রাস্তা নয়, পুরো বিশ্বের দিকে একটি স্পষ্ট বার্তা, আমরা প্রস্তুত। এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটি ইরানের উত্তরের সীমান্তে সেনা শক্তির প্রদর্শনী। এ সময় যুক্তরাষ্ট্রের সাধারণ হুমকি কিছুটা নীরব। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে, এখন আক্রমণ বন্ধ করুন, ইরানকে একটি সুযোগ দিন। কিন্তু তেহরান অপেক্ষা করছে না। আইআরজিসি এর উপস্থিতি কেবল প্রতীকী নয়, এটি একটি কৌশলগত বার্তা। আমাদের প্রতিরক্ষা অটল, শৃঙ্খলিত এবং সর্বদা প্রস্তুত। চাপ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ আন্দোলনের পরেও ইরান শক্তি প্রদর্শন করছে। দূরদৃষ্টি কৌশলে কূটনীতি কিছু সময় কিনছে। মাঠে ইরান প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানকে বাধ্য করা যাবে না, ইরানকে বিচ্ছিন্ন করা যাবে না। চাপের মুখে তেহরান পিছপা হব না। ওয়াশিংটন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে, উপসাগরীয় রাজধানীগুলো সতর্ক করছে, আর তেহরান রাজনৈতিক, সামরিক ও মানসিকভাবে প্রস্তুত। আমরা আপনাদের অবিলম্বে প্রত্যাহার করতে বলছি, এক পা এগোতে দেবেন না। যদি আমরা সত্যিই শুরু করি, শান্তি আলোচনা হবে না। 50 বছরের ক্ষতি, ধৈর্য, সভ্যতা সব অগ্রাহ্য করা হয়েছে। যদি আমরা আবার সেই পবিত্র প্রতিরক্ষা যুগে ফিরে যাই, সমস্যা এড়ানো যাবে না। এখনই থামুন, ফিরে যান। ইরান একটি বিচক্ষণ ও মহৎ জাতি, যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে আমরা কাজ শেষ করব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, ইরাকের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু এ অঞ্চলে কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। ট্রাম্প যত এগোবেন, পরিস্থিতি তত খারাপ হবে। এই সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী পাঠাচ্ছে। ট্রাম্পের আক্রমণ ঘড়ির কাঁটায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে এক নতুন ভূমিকম্প আসতে চলেছে। একটি ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শিত হচ্ছে। কমপক্ষে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ উপসাগরে পাঠানো হয়েছে। প্রতিবাদ ভেঙে পড়া তেহরানকে লক্ষ্য করে হামলা পরিকল্পিত। 6টি স্ট্র্যাটো ট্যাঙ্কার সৌদি আরবের দিকে যাচ্ছিল। একই সময়ে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মী সরানো হচ্ছে। এটি ছিল গত বছরের প্রতিশোধের মতোই সম্ভাব্য লক্ষ্য। ইরান বারবার সতর্ক করেছে যে কোনো মার্কিন হস্তক্ষেপ উপসাগরের ঘাঁটিতে হামলা করবে। এক ভুল হিসাব পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রেস সেক্রেটারি কারেন লেভিট বললেন, ট্রাম্প পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। 800 জনের জীবন বাঁচানো হয়েছে। তিনি সব বিকল্প উন্মুক্ত রেখেছেন। ট্রাম্পও নিজেই জানিয়েছেন, নিষ্পত্তি নিশ্চিত নয়, পরিস্থিতি চলমান, আমরা দেখব। পাশাপাশি সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে, আক্রমণ পুরো অঞ্চলকে অস্থির করতে পারে। আল উদেদ ঘাঁটির সতর্কতা স্তর কমেছে। বিমান এবং কর্মীরা ধীরে ধীরে ফিরে আসছে। এই আন্দোলন ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া প্রতিবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইরান বলছে, বাইরে থেকে প্রভাবিত করা হয়েছে ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে ফেলার জন্য। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলছেন, ট্রাম্প এখনও শক্তিশালী পদক্ষেপের জন্য প্রস্তুত। ট্রাম্পকে লক্ষ্য করে ট্রাম্প বলেছেন, তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি, আপনি তো উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজিশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায় তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি? কেন হঠাৎ সতর্ক ইসরায়েল? যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তার প্রথম কম্পন কেন টের পাচ্ছে ইসরায়েল? বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইসরায়েল নিজেদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে তাদের সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলের 3 জন সূত্রের বরাতে বলা হয়েছে, এই সতর্কতার কারণ ইসরায়েলের নিজস্ব কোনো সামরিক সিদ্ধান্ত নয়। মূল দুশ্চিন্তা হল ওয়াশিংটন কী সিদ্ধান্ত নেয়। আরও লক্ষণীয় বিষয়, ইসরায়েল কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে একেবারেই কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এই রহস্যময় নীরবতায় ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্পের কথায় কেন অস্বস্তি? এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, চলমান অস্থিরতার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। শুনতে মানবিক মনে হলেও তেহরান এই বক্তব্যকে অন্য চোখে দেখছে। ইরানের মতে এটি সহানুভূতি নয়, বরং ভবিষ্যৎ হস্তক্ষেপের জন্য তৈরি করা একটি রাজনৈতিক স্ক্রিপ্ট। ইতিহাস বলছে, ঠিক এই ভাষাই বহুবার ব্যবহার হয়েছে আগ্রাসনের আগে। এই উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ আছে, গত জুনে হওয়া সেই 12 দিনের যুদ্ধ। ইরানের দাবি অনুযায়ী সেই সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ইরানের ভেতরে বিমান ও গোয়েন্দা হামলা চালায়। শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক ও দ্বৈত ব্যবহারের স্থাপনাও ছিল হামলার লক্ষ্য। এই যুদ্ধ বহু বছরের ছায়াযুদ্ধের ইতি টেনে দেয়। পর্দার আড়ালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই তেহরান স্পষ্ট বার্তা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে সরাসরি ও কঠোর, তা হোক মার্কিন ঘাঁটিতে কিংবা ইসরায়েলের ভেতরে। এই প্রেক্ষাপটে রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। এক ইসরায়েলি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ফোন আলাপের বিষয়টি স্বীকার করলেও কি আলোচনা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা, কারণ বড় সিদ্ধান্ত সাধারণত নীরবতার মধ্যেই জন্ম নেয়। ইরানের দাবি, বিক্ষোভকে অস্ত্রে পরিণত করা হয়েছে। ইরান স্বীকার করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। সেই চাপ থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তেহরানের অভিযোগ, এই ক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিদেশি শক্তিগুলো বিক্ষোভে নাশকতা, অগ্নিসংযোগ ও সংগঠিত সহিংসতা ঢুকিয়ে দিয়েছে। সাম্প্রতিক গুপ্তচর গ্রেপ্তার ও নাশকতার ঘটনাগুলোকে তারা এই দাবির প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানের বিশ্লেষকদের প্রশ্ন খুব পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই নিরপেক্ষ? নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক চাপের বিষয়টি তুলেছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তাই ইরানের চোখে এই সতর্কতা আসলে কৌশলগত নাটক, দ্বৈত বার্তার পুরনো খেলা। দ্য ইকোনমিস্ট এ দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার একই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভেতরে কি হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। নিশ্চুপ বিশ্ব, শ্বাস আটকে আছে সবার, কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দুই পরাশক্তিকে ঠেলে দিচ্ছে সরাসরি সংঘাতের কিনারায়। নজর এখন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে।
এখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের নিরাপত্তা চিত্র। মস্কো ভীষণ ক্ষুব্ধ। রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের, যেখানে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মারিনারা জব্দ করা হয়েছে। রাশিয়ার ভাষায় এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজটি সত্যিই আটক করা হয়েছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে এই অভিযান জাতিসংঘের ল অফ দ্য সি কনভেনশনকে প্রকাশ্যে উপেক্ষা করেছে। এই আন্তর্জাতিক চুক্তি বিশ্বজুড়ে মুক্ত নৌ চলাচলের নিশ্চয়তা দেয়। রাশিয়া আরও জানায় জাহাজটির ক্রুদের মধ্যে রুশ নাগরিক রয়েছেন, তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে এই নাবিকদের মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে, তাদের অধিকার লঙ্ঘন করা যাবে না এবং দ্রুত দেশে ফেরার পথে কোনো বাধা দেওয়া যাবে না। মস্কো স্পষ্ট করে দিয়েছে তারা প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বার্তাটি পরিষ্কার, হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে উত্তর আটলান্টিকে উত্তেজনা ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে। ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি অবস্থান ঢুকে পড়েছে এক বিপজ্জনক ও অস্থির অধ্যায়ে। এই নাটকীয় পরিস্থিতির পেছনের ঘটনা কি? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ। কয়েক সপ্তাহ ধরে গোপন নজরদারি ও ধাওয়া শেষে এই অভিযান চালানো হয়। জাহাজটির নাম এমভি ভেলা 1, যা মারিনারা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায় একটি ফেডারেল আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে জাহাজটি আটক করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডের কাটার মনরো জাহাজটিকে ট্র্যাক করছিল। অভিযানে যুক্ত ছিল বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং নতুন নাম দেওয়া ডিপার্টমেন্ট অফ ওয়ার, যা আগে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি মারিনারা তথাকথিত শ্যাডো ফ্লিট এর অংশ। এই নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো গোপনে তেল পরিবহন করে। ডিসেম্বরে ক্যারিবিয়া অঞ্চলে জাহাজটি ধরার চেষ্টা ব্যর্থ হয়েছিল, পরে সেটি আটলান্টিকে ঢুকে পড়ে। রয়টার্স জানায় এই জাহাজটি যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা ভিত্তিক তেল অবরোধ ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে এসেছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেথ স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানায় হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনারা জাহাজে ওঠে। তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরে জাহাজটি অনুসরণ করা হচ্ছিল এবং একাধিকবার খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করতে হয়। এক পর্যায়ে মারিনারা আইসল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের খুব কাছাকাছি চলে যায়, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। রয়টার্স পরে জানায় ওই সময় আশেপাশে একটি রুশ সাবমেরিন ও একটি নৌযানও অবস্থান করছিল। যদিও সরাসরি সংঘর্ষ হয়নি, তবু পটভূমি ছিল ভয়ঙ্কর। আফগানিস্তানের মাইদান ওয়ারদাক প্রদেশে একটি অজ্ঞাত পরিচয়ের মানববিহীন আকাশযান বা ড্রোন ভেঙে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে এই ড্রোনটি সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার। ঘটনাটি ঘটেছে প্রাদেশিক রাজধানী মাইদান শার শহরের কাছাকাছি এলাকায়। এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসাবশেষের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি মূলত তালেবানপন্থী অ্যাকাউন্টগুলো শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে তুষারে ঢাকা একটি পাহাড়ি ঢালে ড্রোনটির বিকৃত ধাতব অংশ পড়ে আছে। ড্রোনটি কিভাবে ভেঙে পড়ল তা এখনো পরিষ্কার নয়। বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। কেউ বলছে এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, আবার কেউ কেউ দাবি করছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্যি MQ-9 রিপার হয়ে থাকে তাহলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালের অগাস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম এমন কোনো ড্রোন হারানোর ঘটনা ঘটল। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি একটি নিয়মিত নজরদারি মিশনে ছিল। এটি আফগান আকাশসীমার ভেতরে উঠছিল এবং কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তবে ড্রোনটি ঠিক কোন পথ ধরে আফগানিস্তানে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি। মাইদান ওয়ারদাক প্রদেশ কাবুলের খুব কাছাকাছি হওয়ায় অনেকেই মনে করছেন পাকিস্তান হয়ে ড্রোনটি ঢুকতে পারে। তালেবান সরকার আগেও একাধিকবার দাবি করেছে তাদের আকাশসীমা এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই এবং বিদেশি নজরদারি উড়ানো অব্যাহত রয়েছে। গত বছর তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, মার্কিন ড্রোন এখনও আফগানিস্তানের আকাশে উঠছে এবং এগুলো প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে প্রবেশ করছে।
তিনি কাবুলের সবচেয়ে কাছের প্রতিবেশী হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেন। যদিও যুক্তরাষ্ট্র কাতারের মতো দূরবর্তী ঘাঁটি থেকেও এসব ড্রোন পরিচালনা করে। ওই দাবির কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র জানায় আফগান আকাশসীমায় নজরদারি ফ্লাইট সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা মার্কিন ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে, যখন পাকিস্তান তালেবান লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এরপর 2025 সালের অক্টোবর মাসে আবার সংঘর্ষ হয় এবং দুই দেশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান অভিযোগ করে তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যার ফলে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। তালেবান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো ইসলামাবাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলে এবং পাকিস্তানকে নিজেদের সমস্যার জন্য দায়ী করে। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে MQ-9 রিপার ড্রোনটি। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ ড্রোনগুলোর একটি। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $15 কোটি। 2023 থেকে 2024 সালের মধ্যে ইয়েমেনের হুথি বাহিনী অন্তত 10টির বেশি MQ-9 রিপার ভূপাতিত করেছে বলে জানা যায়। ড্রোনটি প্রথম 2007 সালে ব্যবহার শুরু হয়। কম খরচে প্রশিক্ষণ ও পরিচালনার সুবিধার কারণে এটি জনপ্রিয় হয় এবং মানবচালিত যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম খরচে। নতুন একটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো ইতিমধ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তার ক্ষমতা নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে, তাহলে খামেনির একটি বিকল্প পালানোর পরিকল্পনা রয়েছে। 86 বছর বয়সী এই নেতা নাকি তেহরান ছাড়তে প্রস্তুত থাকবেন। সঙ্গে থাকবে তার খুব ঘনিষ্ঠ একটি ছোট দল। এই দলে সর্বোচ্চ 20 জন থাকতে পারে, যাদের মধ্যে রয়েছেন তার পরিবার, ঘনিষ্ঠ সহকারী এবং তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি। গোয়েন্দা সূত্র বলছে, যদি নিরাপত্তা বাহিনী আদেশ মানতে অস্বীকৃতি জানায়, দল ত্যাগ শুরু করে বা ভেঙে পড়ে, তাহলে এই পরিকল্পনা কার্যকর হবে। আর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে একটি নাম, মস্কো। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি টাইমসকে বলেন, বাস্তবে খামেনির যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব গভীর। এই পালানোর পরিকল্পনাটি নাকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘটনার আদলে তৈরি। 2024 সালের ডিসেম্বরে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়, তখন আসাদ রাশিয়ায় পালিয়ে যান। একইভাবে খামেনির পরিকল্পনায় রয়েছে আগেই ঠিক করা রুট, বিদেশে সম্পদ সরানো, নগদ অর্থ এবং বিদেশে থাকা সম্পত্তিতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা। খামেনির আর্থিক শক্তিও বিশাল। ধারণা করা হয় তিনি সি-টেড নামের আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। 2013 সালে রয়টার্স এই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় $95 বিলিয়ন বলে উল্লেখ করেছিল। তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর পরিবার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বসবাস করছে। এই তথ্যগুলো সামনে এসেছে এমন এক সময় যখন ইরানে বিক্ষোভ চলছে। এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। তেহরান ছাড়াও বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এমনকি পবিত্র শহর কোমেও। গত বছরের 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর থেকে খামেনিকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। ওই যুদ্ধে ইরানের বহু মিত্রশক্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন খামেনি দিনের পর দিন বাংকারে লুকিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় বহু শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হন। বিশ্লেষকরা বলছেন, এতে তার মধ্যে বেঁচে থাকার প্রবল মানসিকতা আরও গভীর হয়েছে। তিনি খুব কম জনসম্মুখে আসছেন এবং চলমান বিক্ষোভ নিয়ে প্রায় নীরব। তবে গোয়েন্দারা বলেন, কঠোর আদর্শবাদী হলেও খামেনি বাস্তববাদী। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রয়োজনে তিনি পিছু হটতেও প্রস্তুত। 1939 সালে মাশহাদে জন্ম নেয়া খামেনি একদিন বিপ্লবী কর্মী থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর ভেতরের অস্থিরতার মাঝে এখন প্রশ্ন একটাই, খামেনি ক্ষমতায় টিকে থাকবেন নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না। ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে। আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে সেই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি জড়াবে? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয়, তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়।
এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় ২০ মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, বিনিময় হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকারের দাবি এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদের উচিত তাদের কথা শোনা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থনে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে, এটাই সরকারের অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইয়োর ড্রিমস। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়। দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। বাজারের ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে ইসলামী ব্যবস্থার সমর্থক বলে সরকার দাবি করে। সরকার স্বীকার করে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি ভুল নয়। মুদ্রার অবমূল্যায়ন, ডলারের অস্থির দাম ব্যবসা করা অসম্ভব করে তুলেছে। কিন্তু সরকারের অভিযোগ এই বৈধ ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু শক্তি দেশ অস্থিতিশীল করতে চাইছে। এটাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ২৫টি প্রদেশের ৬০টি শহরের ১৭০টির বেশি স্থানে। কুর্দি রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখাতে বলছে, সংলাপ চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন এটা সব স্বৈরশাসকদের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকা ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারাকাস থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কতদূর যাবে? ইরানে বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কি কারণ এবং এগুলো কোথায় পৌঁছাতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় ৭২% বেড়েছে। দুধের দাম এই বছর ৬ গুণ এবং অন্যান্য জিনিসের দাম 10 গুণের বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারে। শুধু তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন নতুন বছরের আগেই ইরানের ৩১ প্রদেশের অন্তত ১৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের গর্ডেগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন মারা গেছে। আরও ৩ জন আজনা এবং 1 জন কুহদাস্টে মারা গেছে। সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝা কঠিন। তেহরানের পূর্ববর্তী কঠোর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া পেজেশকিয়ান সরকার সরাসরি দমন অভিযান চালাতে না দিয়ে বৈধ দাবিগুলো শোনার প্রস্তুতি দেখাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্বেগ মোকাবিলায় সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। আব্দুল নাসের হেম্মাতি রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় তেহরান বিশ্ববিদ্যালয় এবং 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের অপসারণের কারণ ছিল সম্প্রতি ছাত্র বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা এবং আচরণগত সমস্যা। অতীতে ব্যাপক বিক্ষোভ ঘটেছে। 2022 সালে 22 বছর বয়সী মাহসা আমিনীর আটককালে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। আমিনীর জানাজার পর পশ্চিমের শহর সাককেজে মহিলারা তাদের হিজাব খুলে প্রতিবাদ জানায়, যা পরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়ায়। সরকারের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করা হয়েছে এবং মানবাধিকার সংস্থার মতে শতাধিক মানুষ অবৈধভাবে নিহত হয়েছে।
2024 সালে জাতিসংঘের বিশেষজ্ঞদের তদন্তে সরকারের প্রতিক্রিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তেহরান কর্তৃপক্ষ মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অস্বীকার করেছে। মোরালিটি পুলিশ 2022 সালের ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়, তবে পরের বছর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তবে হিজাবের নিয়মাবলী এখন তুলনামূলকভাবে শিথিল। বিক্ষোভ আরও তীব্র হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপ্রিয় প্রতিবাদীদের হত্যা করে, আমেরিকা তাদের উদ্ধার করবে। আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফার্সি সোশ্যাল মিডিয়ায় প্রাক বিপ্লবী ইরানি প্রতিকৃতি পোস্ট করেছে, যেখানে সিংহ সূর্যের ওপর হাত রেখে ঘড়ির দিকে তাকাচ্ছে। পোস্টে লেখা ছিল, অন্ধকারের বিরুদ্ধে লড়তে ইরানি সিংহ ও সিংহিনীর উদয়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলা এবং লেবাননের হিজবুল্লাহকে টার্গেট করার আলোচনা করেছেন। ইরান জানিয়ে দিয়েছে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর যে কোনো নির্মম আগ্রাসনের উত্তর হবে কঠোর এবং প্রতিরোধমূলক। নিউ ইয়র্ক, বরফের শহর, ইতিহাসের শহর, আর এখন রাজনীতির নতুন মানচিত্র। 2026 সালের প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু নিউ ইয়র্কে বদলেছে তার চেয়েও বেশি কিছু। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে দাঁড়িয়ে এক তরুণ রাজনীতিক বলছেন, আজ থেকে আমাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এই কণ্ঠস্বর জোহরান মামদানি, 34 বছর বয়সী এক গণতান্ত্রিক সমাজতন্ত্রী, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আর সেই মানুষটি যিনি শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলপন্থী একটি নির্বাহী আদেশ বাতিল করে বুঝিয়ে দিলেন, এটি শুধু ক্ষমতা বদলের গল্প নয়, এটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। হিমাঙ্কের নিচে তাপমাত্রা -10 ডিগ্রি, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিটি হলের সামনে। কেউ পতাকা হাতে, কেউ সন্তান কোলে, কেউ আবার কেবল ইতিহাসের সাক্ষী হতে। নিউ ইয়র্ক যেন সেদিন আরেকবার প্রমাণ করল, এই শহর কেবল ইট পাথরের নয়, এই শহর মানুষের। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি। মুহূর্তটি ছিল প্রতীকী, কিন্তু বার্তাটি ছিল রাজনৈতিক। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার একজন মুসলিম মেয়র শুধু ক্ষমতায় এলেন না, তিনি নিজের পরিচয় নিয়েই এলেন। শপথের পর তার ভাষণ ছিল নরম কণ্ঠে উচ্চারণ করা এক রাজনৈতিক বজ্রপাত। তিনি বললেন, আমাকে বলা হয়েছিল মানুষের প্রত্যাশা কমিয়ে রাখতে, আমি তা করব না। আমি ছোট প্রত্যাশার রাজনীতি বদলাতে এসেছি। এই একটি বাক্যে বোঝা গেল নতুন মেয়রের দর্শন কি। মামদানির রাজনীতি সুবিধার নয়, সাহসের। বিনামূল্যে বাস সেবা, সাশ্রয়ী ভাড়া, শিশু পরিচর্যা, এসব কাগজে প্রতিশ্রুতি নয়, বরং নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের প্রশ্ন। আর সেই কারণেই হাজার হাজার মানুষ শীতে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, স্লোগান তুলেছে। এই অভিষেক শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল এক ধরনের গণজমায়েত। প্রথমবারের মতো ব্লক পার্টি। মারে স্ট্রিট থেকে লিবার্টি স্ট্রিট, 7টি ব্লক জুড়ে মানুষ। 4000 নিবন্ধিত অতিথি, আর বাকিরা ইতিহাসের অতিথি। বাংলাদেশে বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরাও ছিলেন সেখানে। তাদের চোখে ছিল আশা, এই শহরে তাদের কণ্ঠস্বর আরও দৃশ্যমান হবে। কিন্তু মামদানির যাত্রা শুরু হলো আরও স্পষ্ট বার্তা দিয়ে। অভিষেকের কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাতিল করলেন সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ, বিশেষ করে সেই নির্দেশনা যেখানে মেয়র কার্যালয়ের কর্মকর্তাদের ইসরায়েল বর্জন বা বিনিয়োগ প্রত্যাহার আন্দোলন থেকে দূরে থাকার কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি আদর্শিক। এটি বলছে নিউ ইয়র্ক সিটি আর কোনো নির্দিষ্ট পররাষ্ট্রনৈতিক অবস্থানের দাস নয়। এটি বলছে মেয়র কার্যালয় এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবে না। এই পদক্ষেপের সমর্থক যেমন উচ্ছ্বসিত, সমালোচক তেমনি সতর্ক। চ্যালেঞ্জটির সামনে পাহাড় সম, 1 কোটি মানুষের শহর, 10 লাখ বাড়িতে বিনামূল্যের সেবা, প্রয়োজন প্রায় $1000 কোটি। মামদানি বলছেন, ধনীদের ওপর কর বাড়বে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাকে পেতে হবে গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন। আর আছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইতিমধ্যেই মামদানিকে কমিউনিস্ট বলে চিহ্নিত করেছেন, কেন্দ্রীয় তহবিল কাটছাঁটের হুমকিও দিয়েছেন। তবু রাজনীতির নাটকীয়তায় চমক আছে। হোয়াইট হাউসের সাক্ষাতে ট্রাম্পই বললেন, আমি চাই তিনি ভালো কাজ করুন, আর আমি সাহায্য করব। এই দ্বন্দ্ব, এই অনিশ্চয়তা, এই প্রত্যাশা, সব মিলিয়েই মামদানির নিউ ইয়র্ক।